চলো আজকে আমরা দেখি, আমরা পড়ছিলাম হচ্ছে গাউসের সূত্রের কিছু অ্যাপ্লিকেশন করছিলাম, গাউসের উপপাদ্য কিছু প্রয়োগ করছিলাম। তার মধ্যে আমরা আগের দিন একটা পড়েছি, একটা সুষমভাবে আহিত একটা ঋজু পরিবাহীর চারদিকে প্রাবল্য কত হয় তার জন্য সেটা আমরা নির্ণয় করা শিখেছিলাম। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের জন্য কোন বিন্দুতে প্রাবল্য। আচ্ছা, এই জন্য আমি ধরে নিই যে এখানে আমার কাছে একটা গোলক রয়েছে, যে গোলকটা ব্যাসার্ধ আমি ধরে নিলাম ক্যাপিটাল আর। আমি এখানে একটা ফাঁপা গোলক ধরেছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাতলা গোলীয় খোলক মানে হচ্ছে এটা একটা ফাঁপা গোলক। হ্যাঁ, তা ফাঁপা গোলক নিয়েছি যেখানে তার ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এই গোলকটা সুষমভাবে আহিত, তার মানে এর চারদিকে গোলকটার পরিধির চারদিকে বলা যায় গোলকটার পুরো গায়েতে পার্শ্বতলে, অ্যাকচুয়ালি বলা যায় পার্শ্বতলে আধানটা সম্পূর্ণরূপে বিন্যস্ত আছে, আধানটা ছড়িয়ে আছে। তাহলে এই আধানটা কত আধান আছে? কিউ আধান আছে। তা এই যে কিউ আধানটা আছে এটা সুষমভাবে আহিত একটা গোলীয় খোলক বা ফাঁপা গোলক আমি মনে করতে পারি। তা আমাকে বার করতে হবে যে এই গোলকটার জন্য কোনো একটা বিন্দুতে প্রাবল্য। এখন বিন্দুটা কোথায় আছে সেটা আমরা প্রথমে ধরে নিই। বিন্দুটা আমি ধরবো এই বাইরে থাকলে কি হবে, বিন্দুটা যদি এর তলের উপর থাকে তখন কি হবে, বিন্দুটা যদি ভিতরে থাকে তাহলে কি হবে। তিনটে জিনিস পড়বো। তাহলে প্রথমে আমি এখানে পড়বো, প্রথম যখন বিন্দুটি গোলকের বাইরে অবস্থিত, গোলকের বাইরে অবস্থিত, তাহলে বিন্দুটা যখন গোলকের বাইরে অবস্থিত তখন কি হয় আমি একটু দেখি, ছবিটা আঁকি। তা আমি এখান থেকে ধরে নিলাম ক্যাপিটাল স্মল আর ডিসটেন্স দূরে, এখান থেকে স্মল আর ডিসটেন্স দূরে কি একটা বিন্দু, যে বিন্দুতে আমাদের প্রাবল্যটা বার করতে হবে। তা আমি আরেকবার বলে দিই যে গাউসের সূত্র যে আমরা পড়েছিলাম, গাউসের সূত্রের মূল নিয়ম হচ্ছে যে আমাকে একটা বদ্ধ গাউসীয় তল কল্পনা করতে হবে, এবং বদ্ধ গাউসীয় তল কল্পনা করে সেই গাউসীয় তলটা কত আধানকে ঘিরে আছে সেটা আমাকে আগে দেখতে হবে, এবং দেখার পর আমাকে তারপরে গাউসের উপপাদ্যটা ডাইরেক্টলি প্রয়োগ করতে হবে। দেখো আমি তাহলে এখানে গাউসীয় তলটাকে কল্পনা করব কিভাবে। তা আমি গাউসীয় তলটাকে কল্পনা করছি এর চারদিকে, এই গোলকটাকে ঘিরে আমি একটা গাউসীয় তল কল্পনা করছি, যে তলটা অবভিয়াসলি আরেকটা গোলক। তাহলে আমি যে গাউসীয় তলটা নিয়েছি এটা হচ্ছে স্মলার ব্যাসার্ধের একটা গোলীয় তল। তাহলে স্মলার ব্যাসার্ধের গোলীয় তল, ব্যাসার্ধের গোলীয় তল এক্ষেত্রে গাউসীয় তল হিসেবে কাজ করে। তাহলে স্মলার ব্যাসার্ধের এই যে গোলীয় তলটা এটা আমাদের ক্ষেত্রে গাউসীয় তল হিসেবে কাজ করছে। তা এবার একটু আমি বলি, যেহেতু এটা একটা গাউসীয় তল হয়ে গেল, তাহলে এই যে বড় গোলকটা এটা ঘিরে রয়েছে কত আধান, কিউ আধান দিয়ে ঘিরে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি একদম ডাইরেক্টলি সারফেস ইন্টিগ্রেশন E ডট ds ফেলে দেবো, ইকুয়াল টু q বাই এপসাইলন 0 অ্যাকর্ডিং টু গসেস থিওরেম। তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী আমরা এটাকে এই ফর্মুলাটাকে লিখলাম। তারপরে একটু দেখি প্রাবল্যটা কোন দিকে, প্রাবল্যটা তো এদিকে, এখান থেকে বাইরের দিকে যাবে প্রাবল্য E। তাহলে প্রাবল্য এদিকে কি আসে
আর আমি যদি এই গাউসীয় তলটার উপর একটা ছোট্ট ds তল নিই তাহলে এই ds তলটা ds ভেক্টরটা কোন দিকে হবে না এই বরাবর হবে, তাহলে e আর ds এর মধ্যে এখানে অ্যাঙ্গেল কত হবে না 0 ডিগ্রি হবে, তাহলে e ডট ds মানে e ds cos 0 ডিগ্রি, বুঝা যাচ্ছে তো? তাহলে e ds cos 0 ডিগ্রি এখানে e ds cos 0 ডিগ্রি ইকুয়াল কত আধান কে ঘিরে আছে q আধান কে ঘিরে আছে বাই এপসাইলন। আমি এটা বায়ু মাধ্যমেই করছি তাই বাই এপসাইলন করছি। তাহলে এবার এখানে কি হবে cos 0 মান রাখলাম, তাহলে e সারফেস ইন্টিগ্রেশন অফ ds ইকুয়াল টু q বাই এপসাইলন 0। সারফেস ইন্টিগ্রেশন অফ ds মানে এই ds তলটা ছোট ছোট করে যোগ করে পুরো তলটা কভার করলে আমি যে গোলকটা পাবো ওই গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে গোলকের তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কয়ার, তাহলে এখানে হবে e ইনটু 4 পাই স্মল r স্কয়ার ইকুয়াল টু q বাই এপসাইলন 0। তাহলে আমি রেজাল্ট পাবো e ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন 0 ইনটু q বাই r স্কয়ার। এটা হলো আমার যখন বিন্দুটি গোলকের বাইরে অবস্থিত। নেক্সট পয়েন্ট হচ্ছে আমার যখন বিন্দুটি গোলকের তলে অবস্থিত, যখন তলে অবস্থিত হবে তাহলে পি বিন্দুটা চলে এলো বাইরে ছিল আগে চলে এলো এখানে, পি বিন্দুটা তলে অবস্থিত হলে আমি গাউসীয় তলটা কত দূরে পাবো না সেই একই ক্যাপিটাল R ব্যাসার্ধ দূরে পাবো, তাহলে R ব্যাসার্ধ দূরে গাউসীয় তলটা পাবো। তাহলে এই ক্ষেত্রে R ব্যাসার্ধের গোলকটাই গাউসীয় তল হিসেবে কাজ করছে। তাই যদি গাউসীয় তল হিসেবে কাজ করে তাহলে আমার এই ক্ষেত্রে ফর্মুলা একই জিনিস আমার এখানে একই ভাবে আমরা স্টার্ট করব q বাই এপসাইলন 0। তাহলে আমার এখানে কত হবে e ডট ds একই ব্যাপার আগের মতই করব, একদম এখান দিয়ে e দেখাবো, এখানে ds এটা e এর ডিরেকশন, এটা হচ্ছে ds ভেক্টর, সব মাইনুটলি আমাদের দেখাতে হবে। তাই ds একই জিনিস হয়ে যাবে আগের মতই ds cos 0 ডিগ্রি মানে 1, এখানে ds সারফেস ইন্টিগ্রেশন অফ ds q বাই এপসাইলন। এবার এখানে ds টা কত হবে, এখানে ds টা হবে এই গোলকটার পার্শ্বতলের ক্ষেত্রফল, এই গোলকটার পার্শ্বতলের ক্ষেত্রফল মানে 4 পাই r স্কয়ার, তাহলে e ইনটু 4 পাই ক্যাপিটাল R স্কয়ার ইকুয়াল টু q বাই এপসাইলন 0। তার মানে e আমার হয়ে গেল 1 বাই 4 পাই এপসাইলন 0 ইনটু q বাই ক্যাপিটাল R স্কয়ার। নেক্সট চলে এসো, এবার যখন দেখবো আমি বিন্দুটা গোলকের ভিতরে অবস্থিত, তাহলে বিন্দুটা গোলকের ভিতরে অবস্থিত মানে পি বিন্দুটা তলে নেই, আমার ভিতরে চলে এসেছে। তাহলে ভিতরে আমি ধরে নিলাম এখানে একটা ডিসটেন্স যে কোনো একটা সাপোজ r প্রাইম, এবার ডিসটেন্স দূরে আমি পি বিন্দুটা নিয়েছি, আর পি বিন্দুটাকে ঘিরে আমার কাজ হচ্ছে এখানে একটা আমি গাউসীয় তল কল্পনা করব। যেখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানো, আমি গাউসীয় তলটা তো কল্পনা করলাম, কিন্তু এই গাউসীয় তলটা কি কোনো আধানকে ঘিরে আছে? নেই, কিন্তু কারণ আধান যা আছে গোলকের তলে আছে, আর আমি গাউসীয় তলটা নিয়েছি যেটা সেটা হচ্ছে গোলকের ভিতরে, যেখানে কোনো কিন্তু আধানের ব্যাপার নেই। তাহলে আমার যে ফর্মুলা আমার গসের থিওরেম থেকে আসছে সেই ফর্মুলায় আমি যদি অবভিয়াসলি এখানে ds ও নিই, এখানে কিন্তু e আমি পাবো না, কাজে আমার এই ফর্মুলা অনুযায়ী মেইন স্ট্রিমে যেটা আমাদের q আছে, qটা will be equal to 0, যেহেতু এই বদ্ধ তলটি যেহেতু বদ্ধ তলটি কোন আধানকে ঘিরে নেই, তাই q equal to 0, তাই e dot ds equal to 0,
দ্যাট ইজ ই ইকুয়াল টু 0, অর্থাৎ প্রাবল্য শূন্য হয়। তাহলে আমি এখান থেকে একটা কনক্লুশন এলাম, সেটা হচ্ছে যে একটা সুষমভাবে আহিত পাতলা গোলীয় গোলকের জন্য তার ভিতরে যে কোনো বিন্দুতে প্রাবল্য কিন্তু শূন্য হয়, কারণ যেহেতু ভিতরে কোনো আধান থাকে না, তাহলে এই গাউসীয় তলটা কোনো আধানকে ঘিরে থাকতে পারবে না, তাই সেখানে কোনো প্রাবল্য হবে না, এখানে প্রাবল্য হবে শূন্য। চলো নেক্সট এটা দেখবো, সেটা হচ্ছে সুষমভাবে আহিত অসীম বিস্তৃত সমতল পাতের জন্য কোন বিন্দুতে প্রাবল্য। আচ্ছা, এটা একটা সমতল পাত তোমরা দেখতে পাচ্ছ, এটা অসীম বিস্তৃত সমতল পাত, মানে অসীম বিস্তৃত মানে অনেকটা বড়। এই সমতল পাতটা হচ্ছে সুষমভাবে আহিত। পাতটা কিভাবে রাখা আছে? পাতটা রাখা আছে বোর্ডের তলের সঙ্গে লম্ব। তা এই যে অসীম বিস্তৃত যে পাতটা আমি রেখেছি, এই পাতটা তো সুষমভাবে আহিত আছে, এর জন্য এর নিকটবর্তী কোন বিন্দুতে প্রাবল্য কত হবে সেটা আমরা বার করব। আচ্ছা, এটা বার করতে গেলে প্রথমে আমাদের কিছু একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমরা আগেও জেনেছি হয়তো, সেটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু কিউ বাই ডেল্টা এস, মানে হচ্ছে কিউ বাই এরিয়া, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে। তা আমরা এখানে বলে নেব যে এই যে তলটা যে কোনো ক্ষেত্রফলে, আমরা তলটার উপর যে কোনো ক্ষেত্রফল আমি এখানে ডেল্টা এস নিয়েছি, তাহলে এই ডেল্টা এস ক্ষেত্রফলে কত আধান থাকে, যেহেতু আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, আমি ধরে নিলাম যে, মনে করি প্রথমত আমাকে লিখতে হবে যেটা, সেটা হচ্ছে মনে করি পাতটির আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু কিউ বাই ডেল্টা এস। ডেল্টা এস হচ্ছে এই পাতটার উপর যে কোনো একটা এরিয়া আমি নিচ্ছি, তাহলে কিউ ইকুয়াল টু সিগমা ইনটু ডেল্টা এস। তার মানে এই ডেল্টা এস এরিয়াটায় যে পরিমাণ আধান আছে সেটা হচ্ছে সিগমা ইনটু ডেল্টা এস। এবার আমি একটু চলে আসি আমাদের যে সূত্রটা আমাদের গাউসের উপপাদ্য থেকে আমরা পাই, সেটা হচ্ছে E ডট ds ইকুয়াল টু q বাই এপসাইলন 0, পাই তো? সেই ক্ষেত্রে E ডট ds একটু আসবো এটা নিয়ে, E ডট ds ইকুয়াল টু সিগমা ইনটু ডেল্টা s বাই এপসাইলন 0। তাহলে q এর জায়গায় আমি বসিয়ে দিলাম সিগমা ইনটু ডেল্টা s বাই এপসাইলন 0। এবার দেখো আমি কি করছি, আমি এই ডেল্টা এস এর দুদিকে r ডিসটেন্স দূরে, সেম ডিসটেন্স, একই ডিসটেন্স দূরে একটা দুটো সেম এরিয়া আছে, এবং সেটা মনে করা যায় আমার এটা একটা কাল্পনিক একটা চোঙের মতো। তা কাল্পনিক একটা চোঙকে আমি এখানে গাউসীয় তল হিসেবে কল্পনা করছি, বদ্ধ গাউসীয় তল। তা এই বদ্ধ গাউসীয় তলটা কিন্তু বদ্ধ, এটাও বদ্ধ, এদিকটাও বদ্ধ, মানে এটা সিলিন্ডার, বদ্ধ সিলিন্ডার, তার মধ্যেই তলটা আছে। আর যখন আমি এই বদ্ধ গাউসীয় তলটা নেব, যেহেতু আমার এখানে আধানগুলো পজিটিভ আধান, এখানে আমি আধানগুলো এই তলের উপর আছে, এই তলটার উপর আছে, সমতল পাতটার উপর আছে, তাই সেক্ষেত্রে আমার প্রাবল্য এদিক বরাবর কাজ করবে, নিশ্চয়ই প্রাবল্য এদিক বরাবর কাজ করবে, এদিক বরাবর প্রাবল্য কাজ করবে। তাহলে আমি যখন যে এরিয়াগুলো ডেল্টা এস এরিয়াগুলো এই যে বাইরের দিকে আছে, এর যে ক্ষেত্র ভেক্টর যেটা থাকবে সেটাও কিন্তু এই প্রাবল্যের অভিমুখে কাজ করবে। বোঝা গেল কি? তাহলে ক্ষেত্র ভেক্টর যেগুলো প্রাবল্যের অভিমুখে কাজ করা মানে হচ্ছে E ডট ds, ds cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে 1, তাহলে E ইনটু ds হবে। তাহলে যাই হোক না, এক্ষেত্রে এই তলগুলোতে E ইনটু ds হবে। আরেকটা বদ্ধতল কিন্তু আছে, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল বদ্ধতল। সেই সিলিন্ড্রিক্যাল বদ্ধতলটার সঙ্গে প্রাবল্য কিন্তু সব সময় লম্ব দিকে, কারণ সিলিন্ড্রিক্যাল বদ্ধতলটা যদি এরকম হয় তাহলে তার থেকে যে ডেল্টা এসটা সেটা সামনের দিকে আসবে, নিশ্চয়ই বুঝতে পারছো। আমি যদি একটা ডেল্টা এস নিয়ে সিলিন্ডারের উপর, সেটা সামনের দিকে কাজ করবে, আর ইটা হচ্ছে এদিকে, তাদের সঙ্গে লম্ব,
তাহলে সেই হেতু ওই লম্ব হওয়ার জন্য E ডট ds cos 0 ডিগ্রি cos 90 ডিগ্রি সরি, তাহলে cos 90 মানে 0, তাহলে ওই তল বরাবর কোনো ফ্লাক্স থাকছে না। তাহলে এখানে আমাদের একটু বুঝতে হবে এই জায়গাটায় যেখানে তিনখানা তল কিন্তু রয়েছে, এদিকে একটা তল, ওদিকে একটা তল, প্লাস একটা সিলিন্ড্রিক্যাল তল। তাহলে সিলিন্ড্রিক্যাল তল বরাবর আমাদের কোনো প্রাবল্য হচ্ছে না। তা আমি এখানে দুটো তলকে একটা S1 তল, একটা S2 তল আর একটা S3 তল দিয়ে দিই, তিনটে। তা আমি এটাকে ইলাবোরেটলি একটু আলাদা করে লিখি, S1 E dot ds plus S2 E dot ds plus S3 E dot ds equal to sigma delta s by epsilon যেমন আছে লিখলাম। এবার S1 S2 সরি S2 S1 S2 S3, তাহলে দেখো S1 এর যা হবে S2 তেও তাই হবে, আর S3 টা কত হবে? S3 টা আমার 0 হবে যেহেতু ওটা লম্ব হয়ে যাচ্ছে। তাহলে S1 যা হবে S2 তাই হবে, দুটো মিলে তাহলে 2 ইনটু ds equal to sigma delta s by epsilon। तो E dot ds and E into ds হবে, তাহলে E into ds মানে 2E into delta s, delta s টাই তো এরিয়া, এর থেকে আর কত বড় এরিয়া হবে? delta s টাই এরিয়া, equal to sigma delta s by epsilon। তাহলে E হয়ে যাবে sigma by 2 epsilon। এটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, যা আমাদের অনেক সময় কাজে লাগে, কাজে এই রেজাল্টটাকে একটু ভালো করে মনে রাখবেন। E equal to sigma by 2 epsilon। চলো এবার চলে আসি আমরা যে জিনিসটা, সেটা হচ্ছে তড়িৎ বিভব। প্রথমে আমি একটু বলি যে বিভব জিনিসটা কি। তো বিভব জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা যায়, সহজ কথায় যদি আমরা বলি, তোমরা একটা জিনিস একটু প্রথমে মাথায় ঢুকিয়ে নেবে যে বিভব কিন্তু একটা কার্য। অর্থাৎ একটু আগে আমরা দেখেছি যে প্রাবল্য, তড়িৎ প্রাবল্য সেটা হচ্ছে একটা বল। একটু মেকানিক্সের সঙ্গে এটা একটু রিলেট করে নিলে আমাদের সুবিধা হয় অনেক ক্ষেত্রে, কারণ আমাদের অনেক একক মাত্রা এগুলো যদি আমরা বার করতে চাই তাহলে কিন্তু এই আইডিয়াগুলো আমাদের খুব কাজে লাগে, যে কোনটা কি, কোনটা কার সঙ্গে সমান, কার মাত্রা কি হয়। কারণ আমরা বল বা কার্য এই জাতীয় মাত্রাগুলো আমাদের পরিচিত মাত্রা। তো আমাকে যদি হঠাৎ করে প্রাবল্যের মাত্রা বার করতে হবে, তো প্রাবল্য তো একটা একক আধানের উপর যে বল আছে, তাহলে আমি যদি বলের মাত্রাটা জানি, তো সেটাকে আমি যখন আধান দিয়ে ভাগ করবো, আধানের মাত্রা আমরা শিখে গেছি, তো সেক্ষেত্রে আমরা প্রাবল্যের মাত্রা বার করে নিতে পারবো। কাজে প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে কিন্তু মাত্রাটা সম্পর্কে আইডিয়াটা রাখতে হবে এবং কোন রাশিটা কার সঙ্গে রিলেটেড সেই জিনিসটা একটু ভালো করে জেনে নিতে হবে। তড়িৎ বিভব কিন্তু কার্যের সঙ্গে রিলেটেড। তো কিরকম ভাবে রিলেটেড এটা একটু আমি প্রথমে বিভবের সংজ্ঞাটা আমরা একটু লিখে, বিভব কাকে বলে লিখে নাও। একটি একক ধনাত্মক আধানকে, একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে অসীম দূরত্ব থেকে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। দেখো বিভব মনে করো, বিভব সংজ্ঞাটা লেখার সময় নিশ্চয়ই একক ধনাত্মক আধান বলেছ, দেখতে পেয়েছো। এর আগে যখন আমরা প্রাবল্যের সংজ্ঞা লিখেছিলাম তখন আমরা একক ধনাত্মক আধান কথা এসেছি, এখানেও একক ধনাত্মক আধান কথা আসছে। তো মনে করো
কোনো আধান আছে Q0, তাকে আমি অসীম দূরত্ব থেকে কোনো একটা পয়েন্টে নিয়ে আসছি, অসীম দূরত্ব থেকে কোনো একটা পয়েন্টে কোনো একটা আধানকে নিয়ে আসছি, আমার কার্য হলো W। তাহলে Q0 আধানকে নিয়ে আসতে গেলে আমার কার্য হলো W। তাহলে আমি যদি একক আধানকে নিয়ে আসতে গেলে আমার কার্য কত হবে না W/Q0। আর একক আধানকে নিয়ে আসতে গেলে যে কার্য হয় সেটাই কি, সেটাই বিভব। তাহলে বিভবটা অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি এখানে, বিভব যেটা পেলাম অ্যাকচুয়ালি বিভব মানে কৃতকার্য বাই আধান। একক আধানকে নিয়ে আসতে গেলে যে কৃতকার্য করতে হয় তাকেই আমরা বলি কিন্তু এখানে বিভব। W = Q × V বা Q0 × V, কার্য ইকুয়াল টু আধান ইনটু বিভব। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কি না, আধান ইনটু বিভব পার্থক্য লেখাটাই শ্রেয় এখানে, কেন সেটা একটু পরে হচ্ছে। তো বিভব কোন একটা বিন্দুর হয়, একটা বিন্দুর বিভব, ধরো আমি একটা উদাহরণ দিই, আমি কোন একটা আধানকে অসীম দূরত্ব থেকে এখানে নিয়ে এলাম, আমার এখানে কোনো আধান আগে থেকে ছিল না, আমার এখানে কোনো আধান আগে থেকে ছিল না, আমি একটা আধানকে এখানে নিয়ে এলাম, কত আধানকে নিলাম +Q আধানকে নিয়ে এলাম, কোথা থেকে নিয়ে এলাম অসীম দূরত্ব থেকে নিয়ে এলাম, এখানে বসালাম। এইটাকে যতক্ষণ আমি এখানে না বসাচ্ছি তখন এখানে কোন রকম তড়িৎ ক্ষেত্র তৈরি হবে না। তাহলে আমি +Q আধানকে যখনই অসীম থেকে নিয়ে এসে এখানে বসাবো তারপরে এখানে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তাহলে আমি যে +Q আধানটাকে অসীম থেকে নিয়ে এসে এখানে বসালাম, আমার কিন্তু কোনো কার্য করতে হলো না। খেয়াল করে জানো, আমি +Q আধানকে অসীম থেকে নিয়ে এসে কোথাও কোনো একটা জায়গায় বসালাম, এমন একটা জায়গায় বসালাম যেখানে কোনো তড়িৎ ক্ষেত্র ছিল না। তাহলে তড়িৎ ক্ষেত্র যদি কোথাও না থাকে, সেখানে যদি আমি কোনো আধানকে নিয়ে এসে বসাই তাহলে কিন্তু কোনো কার্য হয় না, মাথায় রাখবে কিন্তু এটা। তা আমি তড়িৎ ক্ষেত্রে কোনো আধানকে নিয়ে এসে যদি বসাই, এই যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়ে গেল, এবার যদি আমি কোনো আধানকে নিয়ে এসে এখানে বসাই তখন কিন্তু কার্য করতে হবে, এবং সেটা কত দূরত্বে বসাচ্ছি তার উপর ডিপেন্ড করবে। তাহলে সেটাই কিন্তু তখন হবে সেই বিন্দুর বিভব। এবং খেয়াল রাখতে হবে যদি আমি একক ধনাত্মক আধানকে নিয়ে আসি তাহলে হবে সেটা কিন্তু তার বিভব, একক ধনাত্মক আধান। তো এবার ধরো সেই একক ধনাত্মক আধানকে নিয়ে এলে যে কার্য করতে হবে সেটা হচ্ছে বিভব। তাহলে এই বিন্দুর বিভব আমি পেলাম, তেমনি আরেকটা আধানকে যদি আমি নিয়ে আসি একক ধনাত্মক আধানকে এখানে বসাই তাহলে সেটাও হবে তার বিভব। তাহলে এখানেও একটা একক ধনাত্মক আধানকে নিয়ে এলাম, এখানেও একটা একক ধনাত্মক আধানকে নিয়ে এলাম, এখানে কত কার্য করতে হলো আমি পেয়ে গেছি, এখানে কত কার্য করতে পেয়ে গেছি। কিন্তু যদি মনে করো কোনো আধানকে আমি এখান থেকে এখানে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রেও তো একটা কার্য করতে হবে। সেটা ডিপেন্ড করে এর বিভব কত আর এর বিভব কত, এবং দুজনের বিভবের যে পার্থক্য হয় সেটাই কিন্তু এই ক্ষেত্রে সেই কার্যের পরিমাপ। তাহলে একক আধানকে যদি একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে সরাই আনি, তাহলে দুটো পয়েন্টের মধ্যে যদি বিভবের পার্থক্য থাকে তবেই কিন্তু কার্য হয়। আর ধরো এখানে যা বিভব এখানে তাই বিভব, সাপোজ এই দুটো পয়েন্ট এমনই, এখান থেকে এই দূরত্ব এখান থেকে এই দূরত্ব সেম, তাহলে এখানে যা যে বিন্দুটা বসে আছে তার যা বিভব হবে এখানে যে বিন্দুটা আছে তার বিভব তাই। তাহলে আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কোনো একটা আধানকে সরাই তাহলে এই বিভব থেকে এই বিভবে নিয়ে যাচ্ছি, সেম বিভব থেকে সেম বিভবে নিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু কার্য হবে না। এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে বিভবের ক্ষেত্রে, কখন কার্য হবে কখন কার্য হবে না। চলো দেখি এবার বিভবের একক। ইলেকট্রিক পোটেনশিয়াল।
বিভবের একক। বিভব মানে কি বললাম? V কার্য বাই R। কার্যের একক SI জুল, কুলম, ভালো কথা, জুল পার কুলম। কিন্তু আমরা জুল পার কুলম দিয়ে সাধারণত লিখি না, আমরা এটাকে সাধারণত একটা নতুন নাম দেব, এটাকে বলবো আমরা ভোল্ট। তাহলে বিভবের একক হচ্ছে আমাদের ভোল্ট, আর কিন্তু মাত্রা বার করবো জুল পার কুলম থেকে। মাত্রা বার করবো জুল পার কুলম থেকে। জুল মানে কার্যের একক, তার মানে ml স্কয়ার ইনটু টি পাওয়ার -2 বাই আধান IT। তাহলে m l স্কয়ার t টু দি পাওয়ার -t I ইনভার্স। চলো বিভব চলো এবার দেখি আমরা এই রিলেশনটা একটু দেখি। সেটা হচ্ছে আমরা 1 ভোল্ট ইকুয়াল টু পেলাম 1 জুল বাই 1 কুলম। 1 জুল মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর। এটা সিরিয়াস এর রিলেশনটা একটু আনার চেষ্টা করছি। 1 কুলম মানে হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 is। তো সেক্ষেত্রে আমরা 1 ভোল্ট ইকুয়াল টু পাবো 1/300 ESU। আচ্ছা অনেকে একটু বলবে হয়তো যে এই যে স্যার আপনি ESU এখানে লিখে দিলেন, এখানে তো R পার ESU আছে, তাও ESU লিখে দিলেন, কি ব্যাপারটা হলো? না, ব্যাপারটা হচ্ছে যে আমরা এই ESU এককটাকে সিরিয়াস এ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। ভোল্টেজ একক ESU হয়, আমরা একটা রকম ESU। ESU এককটা অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এই লেখাটাকে সংক্ষেপে লেখা হয় ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ES। যেহেতু এটা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলে কথাটা, সিজিএস ইউনিট লিখলেও কোনো ক্ষতি নেই, কিন্তু এটাকে আমরা 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 ESU এই সম্পর্কটা একটু জেলা করা। সিজিএস আর এসআই ইউনিটের মধ্যে এই সম্পর্কটা একটু জানা। চলো এবার দেখি আমরা প্রাবল্য আর বিভবের মধ্যে কি সম্পর্ক আছে। আমি বিভবের একটা রাশিমালা আছে, সেই রাশিমালাটা আমি আজকে এই ক্লাসে বলবো না, এটা নেক্সট ক্লাসে আমরা বলবো বিভবের রাশিমালার সম্পর্কে। তাহলে তোমাদের একটু ইন্টিগ্রাল পার্টটাকে একটু ভালো করে দেখতে হবে, ইন্টিগ্রাল পার্টটা একটু ভালো করে দেখো, বিভবের রাশিমালাটা আমি সেই হিসেবে করে দেব। আচ্ছা তাহলে প্রাবল্য বিভবের মধ্যে একটু সম্পর্কটা দেখি আমি। প্রাবল্য ও বিভবের মধ্যে সম্পর্কটা হচ্ছে, ধরো এখানে দুটো পয়েন্ট আছে, একটা A পয়েন্ট একটা B পয়েন্ট। ধরো এখানে বিভব V, এখানে বিভব V প্লাস GV। তাহলে অবভিয়াসলি কার বিভব বেশি? এই বিন্দুর বিভব বেশি। তা আমি কি করলাম না, যেহেতু এখানে বিভব বেশি, তো প্রাবল্য কোন দিকে কাজ হবে? প্রাবল্য এদিকে কাজ করবে, প্রাবল্য এদিকে কাজ করবে। কেন সেটা বলতে গেলে আমি একটু বলি একটা জিনিস, যেটা হচ্ছে মনে করো এরকম একটা ব্যাপার আছে, সিস্টেম আছে, যেখানে একটা ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে ইউ আকৃতির টিউব আছে, এই ইউটিউব নয়, ইউটিউবের মধ্যে জল আছে এবং জল আমি রেখেছি, এখানে ট্যাপ লাগানো আছে, পেঁয়াজ কল লাগানো আছে। এদিকে জলের লেভেলটা বেশি আছে, এদিকে জলের লেভেলটা কম আছে।
আমি ট্যাপটা খুলে দিলে কি হবে বলো, এদিক থেকে জলটা ফ্লো করবে, স্বাভাবিক ঘটনা, এদিক থেকে এদিকে জলটা ফ্লো করবে। তা এই যে লেভেলটা বেশি আছে, এটা মানে জানবে এখানে হচ্ছে বিভবটা বেশি, আর এখানে হচ্ছে বিভবটা কম। আর বিভবকে আমরা সাধারণত জলের লেভেলের সঙ্গে তুলনা করি। তো এখানে বিভবটা বেশি, এখানে বিভবটা কম, তাহলে আমি যদি প্যাঁচটা ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে এই দুটোকে যদি আমি কানেক্ট করে দিই, তাহলে আধানের ফ্লো হবে ওই থেকে। তা এখন ফ্লো হবে কেন? না নিশ্চয়ই কোনো বল আছে, আধানকে ঠেলবে, তাকে পাঠিয়ে দেবে। আধানকে ঠেলবে কি? প্রাবল্য বল। তাহলে সেই বলটা কোন দিকে? এদিক থেকে এদিকে কাজ করে। তা সেই হিসেবে আমি এখানে প্রাবল্যটার অ্যারোটা দিলাম এদিক থেকে এদিকে। এবার চলে এসো, তোমাকে বলেছে তুমি একটা আধানকে এদিক থেকে এদিকে নিয়ে যাও তো বাবু। তাহলে তোমাকে কি হবে? এই বলের এগেইনস্টে কাজ করতে। তো ধরো তুমি এখান থেকে এখানে যখন আধানটাকে নিয়ে যাবে, এখান থেকে এখানে যে ডিসটেন্স সেটা মনে করো dr। তা তুমি ওই আধানটাকে, একক আধানটাকে তুমি এখান থেকে এখানে নিয়ে যাবে, মনে করো একক আধানকেই নিয়ে যেতে বলেছে এখান থেকে এখানে, +1 কে এখান থেকে এখানে নিয়ে যেতে বলেছে। তা তুমি একক আধানটাকে এখান থেকে এখানে নিয়ে যাবে, তা তোমাকে এই বলের এগেইনস্টে কাজ করতে হবে। তাহলে সেই কার্যটা কত হবে? কার্য মানে বল ইনটু সরণ। তো বল মানে এটা, আর সরণ ইনটু এটা, তাহলে কার্য ইকুয়াল টু বল ইনটু সরণ E ডট dr। কিন্তু ঘটনা হচ্ছে E এর ডিরেকশন এদিকে, dr এর ডিরেকশনে এটা অনেক ভাবে করতে পারবে। কি রকম? না, এই কার্যটা যেটা হলো E ডট dr মানে হচ্ছে E dr cos 180 ডিগ্রি, যেহেতু দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস E dr। তাহলে আমার কার্যটা হলো মাইনাস E dr। স্বাভাবিক ব্যাপার, কার্যটা হলো আমার মাইনাস E dr। এখন আমি বিভব এইটা থেকে এখানে নিয়ে গেলাম, তাহলে +1 আধানটা এখানে ছিল যখন, তখন কার্য হচ্ছে v, মানে আমরা w সমান q ইনটু q0 ইনটু v, এই যে ফর্মুলাটা লিখেছিলাম একটু আগে। তো এখানে হচ্ছে +1 আধানটা যেহেতু আছে, এখানে কার্য হচ্ছে শুধু v, আর এখানে কার্য হচ্ছে v প্লাস d। তো ডিফারেন্স কত? তো v প্লাস dv মাইনাস v। তাহলে এই কার্যটাই আমার এই কার্যের শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী একটা কার্যের সঙ্গে আরেকটা কার্য রিলেটেড এভাবে। তাহলে আমি বলতে পারি মাইনাস v ইনটু dr ইকুয়াল টু, আমি এখানে পেলাম v প্লাস dv মাইনাস v। তাহলে আমি এখানে v টা কেটে যাবে, তাহলে আমার ইকুয়াল টু পাবো মাইনাস dv বাই dr। এই রিলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিলেশন, এটা প্রাবল্য আর বিভবের মধ্যে খুব ভালো সম্পর্ক, যেটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। যখন এই dv dr-টা আমি ক্যালকুলেশনের বেসিসে দেখব, যখন আমি অবকলনের রেসপেক্টে দেখব, তখন আমি dv dr-টাকে সেই হিসেবেই দেখব। আমি dv dr-টা ইকুয়াল টু মাইনাস dv বাই dr। তা সেই হিসেবে বিভব কিন্তু আরেকটা জিনিস মনে করবে, আমি হয়তো মিস করে গেলাম, বিভব কিন্তু হচ্ছে স্কেলার রাশি, v হচ্ছে স্কেলার রাশি, প্রাবল্য কিন্তু ভেক্টর রাশি, কিন্তু বিভব হচ্ছে সবসময় স্কেলার রাশি। একটু খেয়াল রাখবে, কারণ বিভব কিন্তু কৃতকার্য। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই ক্লাস করলাম। পরের দিন আমরা বিভবের রাশিমালা সম্পর্কে জানবো, আর আমি কিছু প্রবলেম অলরেডি তোমাদের দিয়ে দেবো। প্রবলেমগুলো আস্তে আস্তে করার চেষ্টা করো, আর আমাকে প্রবলেমগুলো করে একটু পাঠিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ।